আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এরশাদ আছি নিউ ইয়র্কের আপস্টেট থেকে। আজকে একটা ডিফারেন্ট ধরনের ভিডিও নিয়ে আসলাম। যারা আমেরিকা অবৈধভাবে আমেরিকা আসতে চান, যারা ভিসা ছাড়া আমেরিকা আসতে চান, তাদের জন্য হয়তো কিছুটা কাজে লাগবে। সো আজকের ভিডিওটিতে আমি কোনো কিছু বলবো না। আমার এক পরিচিত সে ভিসা ছাড়া আমেরিকায় এসেছে অবৈধ পথে। সো তার মুখ থেকে আমি যে কথাগুলো শুনেছি সেগুলোই আমি আপনাদের মধ্যে উপস্থাপন করব। যদি আমি চেষ্টা করেছিলাম তার কণ্ঠেই এই ভিডিওটি বানানোর জন্য, সে কোনো কারণবশত এটাতে এটা ছিল না। সে আমাকে যে সকল ঘটনা বলেছে সে সকল ঘটনাগুলোই উপস্থাপন করব, হয়তো আপনাদের কাজে লাগবে এবং যারা আমেরিকা অবৈধভাবে আসতে চান তাদের জন্য বিশেষ উপকার হবে। সো এর আগে আমি একটু বলতে চাই, অবৈধভাবে আমেরিকায়, অর্থাৎ এটাকে বলে যে ভিসা ছাড়া আমেরিকা এম্বাসিতে যোগাযোগ করা ছাড়া, অর্থাৎ ভিসা ছাড়া আমেরিকায় কিভাবে আসা যায় বা কিভাবে মানুষ আসে। সো যে এসেছিল আমেরিকায়, সে 30 লক্ষ টাকা একটা দালালের মাধ্যমে সে কন্ট্যাক্ট করেছিল আমেরিকায় আসবে। তাকে বলা হয়েছিল যে তাকে প্লেনের মাধ্যমে কোনোভাবে আমেরিকা নিয়ে আসবে। এই কথা বলে 30 লক্ষ টাকা নিয়ে তার প্রসেসিং শুরু করে। সে টাকা দেওয়ার প্রায় 1 বছর পর তাকে দালালেরা ফোন করে যে তোমার সবকিছু হয়ে গেছে, তুমি কালকে হযরত শাহজালাল এয়ারপোর্টে চলে এসো। সে সূত্রে ধরে সে হালকা কোনো পোশাক আশাক নিয়ে বা টাকা পয়সা নিয়ে সে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে আসে। সেখান থেকে তাকে সত্যি সত্যি প্লেনে ওঠানো হয় এবং প্লেনে উঠে ডাইরেক্ট তাকে দুবাই নিয়ে আসা হয় এবং দুবাই থেকে তাকে নেক্সট ফ্লাইটে নিয়ে আসা হয় ব্রাজিল। এই পর্যন্ত তার আমেরিকার স্বপ্ন একদম স্বপ্নের মতনই ছিল। একদম সহিংসভাবে ব্রাজিল পর্যন্ত চলে আসে। আর ব্রাজিল আসার পরে এয়ারপোর্ট থেকে তাকে একটা পিক আপের মাধ্যমে, অর্থাৎ কারের মাধ্যমে তাকে পিক আপ করে একদল দালাল চক্র। মাইকোতে নিয়ে কিছু দূর যাওয়ার পর একটার পর একটা বাস, ট্রাক বিভিন্ন ভাবে তাকে নিয়ে যেতে থাকে। তখন তার ধীরে ধীরে আমেরিকার স্বপ্নটা কঠিনের দিকে যায়। এমন এক সময় গিয়ে তাকে এক রাতে তাকে বলা হয়, এখন আমরা এসেছি একদম বর্ডার, আমরা এখন বলিভিয়া ঢুকবো। আর বলিভিয়া ঢুকতে গেলে এটা কোনো গাড়ির মাধ্যমে আমরা বলিভিয়া যেতে পারবো না, সামনে বর্ডার আছে, তোমাদেরকে এখন রাত 3টা, এই 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে এই বর্ডার ক্রস করতে হবে। সো কেউ পিছনের দিকে তাকাবে না, শুধু সামনের দিকে যেতে থাকবে। যদি কেউ পিছনের দিকে তাকাও বা পিছে পড়ে যাও সেটার দায়ভার আমরা নিব না। এইভাবে দালাল বলার পর তারা একটা গ্রুপ ছিল, গ্রুপে মোটামুটি 60-70 জন ছিল। যেভাবে বলেছিল তারা যে যেভাবে পারে শুধু সামনের দিকে দৌড়াতে থাকে। পরে 2-2.5 ঘন্টা দৌড়ানোর পর আবার একটা পিক আপ ভ্যান আসে, অর্থাৎ ছোট ট্রাক যেগুলো বলে, সেখানে তাদেরকে উঠে নেয়। উঠে নেওয়ার পরে বলে যে হ্যাঁ তোমরা এখন বলিভিয়া এসেছ। এরপর তাদেরকে নিয়ে যায় একটা ক্যাম্পে উঠানো হয়। আর ক্যাম্পে যেটা বললো যে একটা করে ঘর, এটা তারা বলতে পারে না এটা হোটেল বা কারো বাড়ি বা কি। সেখানে গাদা গাদি করে 70-80 জন একটা জায়গায় ছিল। তাদেরকে বলা হয় তোমরা এখানে থাকো, যখন তোমাদের নেক্সট আমরা সুবিধা পাবো তখন তোমাদের নিয়ে যাব। এই বলে ম্যাক্সিমাম টাইমে সারাদিন তাদেরকে একটা রুমের মধ্যে রাখতো। সন্ধ্যার সময় তাদেরকে আবার বলে চলো। এইভাবে আবার এই যে ট্রাক, বাস, মাইক্রো বিভিন্ন ভাবে নিয়ে যেতে থাকে। দিন আসে, রাত যায়। যাওয়ার পরে আবার তাদেরকে বলে যে এখন আমরা বর্ডারে এসেছি, ইকুয়েডর, এখন এইটুকু জায়গা তোমাদের পায়ে হেঁটে যেতে হবে। আর এই যখন এই পায়ে হেঁটার কথা বলে তখন উনি বললে এই পায়ে হাঁটা বলতে অনেক সময় পাহাড় আসে, জঙ্গল আসে, নদী আসে, নালা আসে, খাল আসে, কখনো পানি কখনো পাহাড়।
আর খাবার দাবার বলতে কি, ওই যতটুকু খাবার শুকনা নিয়ে গেছে ওইগুলি। এভাবে যেতে যেতে তারা কলম্বিয়া পৌঁছে এবং সেখানে তারা কয়েকদিন থাকে। এই পর্যন্ত সে বলেছিল যে কখনো কোনো পুলিশ তাদেরকে ধরে নাই। কিভাবে তারা গিয়েছে তারা জানে না, জাস্ট খালি বলে ফলো মি, একটার পর একটা গাড়ি আসে, বোন আসে, এগুলোতে নিয়ে যায় এবং কলম্বিয়াতে তাদেরকে কলম্বিয়া বর্ডার পর্যন্ত তাদেরকে বেশ কয়েকদিন এইভাবে যায়। প্রথমত তারা ঠিক ছিল, শরীরে কিছু শক্তি ছিল, খাবার ছিল, সবকিছু যাওয়ার পর তাদেরকে বলে যে এখন আমরা আমাজন জঙ্গলে যাব, আর এই জঙ্গলটা পাড়ি দিতে বেশ একটা লম্বা সময় লাগবে, বেশ কয়েকদিন হয়তো হতে পারে। এইভাবে দালাল চক্ররা তাদেরকে বলে, শুধু বলে তোমরা সামনের দিকে যাবে, কেউ পিছের দিকে চাইবে না বা দাঁড়াবে না। কেউ যদি দাঁড়াও, তোমরা হারিয়ে গেলে সেটার দায়ভার আমরা নিব না। আর এই অ্যামাজন জঙ্গলটাই শুরু হয় যে আমেরিকার লাইফ। সে বলেছিল যে এইখানে যখন আমরা যেতে শুরু করলাম, মাঝে মাঝে এই পাহাড়ের দৌড়ে উঠতে হয়, কিন্তু পিছিয়ে তাকানোর মতন কোনো অবস্থা নেই, কোনো ভাবনা নেই, শুধু আল্লাহ আল্লাহ বলা আর শুধু সামনে যাওয়া। কখনো পাথরের ঝর্ণায় পানি বয়ে আসতেছে, পাথর, এই পাথরের মধ্য দিয়ে যেতে হচ্ছে। একটা কাপড় এক্সট্রা নিয়েছিল আর পরনে একটা, এটাই, কিন্তু ওই যে খুলবে পড়বে এই সময়টুকু নেই। আর অ্যামাজন পাহাড়টা পুরা পাহাড়, নদী, খাল বিলে ভরা, কখনো পানি। রাতের বেলা এখানে ঘুমানো, কিছুটা সময় ঘুমাতে দেয় যে তোমরা এখন টায়ার্ড হয়ে গেছো, তোমরা কিছুক্ষণ ঘুমাও, তারপরে আমরা আবার রওনা দিব। সেখানে ওই যে তাবু বেড়ে কিসের কি, সেখানে গাদাগাদি হয়ে একে অপরে ঘুমাতে হয়। আর শরীরের এমন অবস্থা ছিল যে চোখ মুড়লে আর বলতে পারি না। কিছুক্ষণ পর দালালরা এসে ওঠাও উঠে নিয়ে আবার দৌড়। এই সময় মনে হয়েছিল যে এত টাকা পয়সা খরচ করে কেনই আমেরিকা আসলাম, ঘুরে যাওয়াটাই বেটার। কিন্তু ঘুরে যাওয়ার আর পথ নেই। এই পথে যেতে যেতে কত পরিচিত লোক হারিয়ে গেছে। মাঝে মাঝে এই অ্যামাজন জঙ্গলে দেখা মিলত মানুষের লাশ, কাপড় চোপড়, কত কি। বলেছিল যে কত সময় কত মানুষের উপর দিয়ে লাফিয়ে পার হয়েছি, কারণ এখানেই তো পুরা বাদাবাদি যে সামনের দিকে এগিয়ে যেতে হবে, পিছে আসলে কি হবে, কে আছে এখানে, পশু আছে, বাঘ ভাল্লুক বা কি আছে কে জানে। কোনো কিছু নেই, কোনো রাস্তা নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু ফলো করে যেতে হয়। খাবার দাবার ওই শুকনো যেটুকু ওইটুকুই, আর শুধু পানি। এই নিয়ে কখনো পানি ফুরিয়ে গেছে, পানি নেই, ওই যে খাল বিল থেকে নদী থেকে যে পানি সেটাও মাঝে মাঝে খেয়েছে ক্ষুধার জ্বালায়। অনেকে খাবারও নেয়নি, কিন্তু শুধু সামনের দিকে। এরপরে বেশ কয়েকদিন পরে তারা চলে গেল গুয়াতানামা বর্ডারে। তখন তাদেরকে বলে যে আমরা অলমোস্ট এখন গুয়াতানামা বর্ডারে এসেছি, এই বর্ডারটা আজকে রাতেই পার হবে। তখন এই বর্ডারে রাত্রে বেলা এই বর্ডারে তাকে পুলিশে অ্যারেস্ট করে, গুয়াতানামার পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়, শেল্টারে রাখে বেশ কয়েকদিন বলতে মোটামুটি 15-20 দিন তাকে এই গুয়াতানামা জেলে থাকতে হয়েছে, মানে শেল্টার যেটা বলে। সেটাতে থাকার পরে অনেক যোগাযোগের মাধ্যমে পরবর্তীতে কিছু টাকা পয়সার বিনিময়ে তাদেরকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। কারণ শরণার্থীদের ছেড়ে দেয়, বাট তারা ধরে রাখে কোনো টাকা পয়সা খাওয়ার জন্য, আবার প্রসেসিং, কারণ এগুলো তো পুরো লাইনম্যান। এই লাইনে এত টাকা নিয়েছে সবকিছু জন্যই, যে এত জায়গায় ধরা খাবে, এত জায়গায় এটা হবে, সবকিছু তারা কন্ট্রোলে করে নিয়েছে। গুয়াতানামা থেকে এতদিন জেল থেকে বের হয়ে আবার রওনা। তবে এই জেলগুলিতে তাদেরকে ভালো ছিল, কিছু খাইতে দিয়েছিল, ভালোভাবে রেখেছিল, রাখে, কারণ এগুলি তো বললামই যে কোন টাকার মাধ্যমে নিয়ে যাওয়া হয় সবাই জানে। জাস্ট একটু টাকা নেয়, কিন্তু তারা মোটামুটি খাইতে দেয়, ভালোই লেগেছিল। কিন্তু তাদের শরীরে তো কিছু নেই, চলে গেছে মাস খেয়ে মাস,
অবশেষে গুয়াতামালা থেকে তাদেরকে মেক্সিকো নিয়ে যাওয়া হয় এবং মেক্সিকোতে তাদেরকে বেশ কতদিন থাকতে হয়। ওই একটা দুইটা পোশাক, ওই নিয়ে শরীরে কোনো শক্তি নেই, মানে মানে কি একটা অবস্থা, যে আর তো সারাক্ষণে একটা চিন্তা যে মরে যাব না বেঁচে থাকবো, আমেরিকা কি যেতে পারবো। কিন্তু ওই যে অপশন যে আপনি ইচ্ছা করলেও ঘুরে আবার দেশে যেতে পারবে না, কি একটা করুণ পরিস্থিতি। সব এই পরিস্থিতি থেকে তারা মেক্সিকো থেকে বর্ডারে যান, আর আমেরিকা বর্ডারে হাজার হাজার মানুষ শুধু পাড়ি দেওয়ার জন্য বসে আছে। এতদিনের সব ক্লান্তি যখনই মনে হয় যে আমরা এখন মেক্সিকো বর্ডারের সামনে আমেরিকা, তখন মনের মধ্যে একটু শান্তি আসে যে না, হয়তো আর একটা লাভ, শুধু একটা ঝাঁপ দিলে হয়তো আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের আমেরিকায় আমরা পৌঁছে যাব। কিন্তু এতটুকু জায়গায় এসে কত মানুষকে তারা হারিয়েছে, কত মানুষকে অসুস্থ দেখেছে। যখন তার সঙ্গে কথা বলেছিলাম শুধু চোখে অঝরে জল এসেছিল, দেখে খারাপ লেগেছিল যে মানুষ কেন এত পরিশ্রম করে। যাই হোক, অবশেষে বেশ কয়েকদিন মেক্সিকো আমেরিকা বর্ডারে তারা দিনের পর দিন ট্রাই করেছে, সারাদিন থেকেছে, আবার দালালরা বলেছে আজকে হবে না, আবার তাদেরকে এসে ধরে নিয়ে গেছে। এই অবশেষে লাস্টে তারা এমন একটা সময় এসে, জানি না এখানে কি লবিং থাকে নাকি, হয়তো থাকে, সেও জানে না, বলছে যে আমেরিকান আর মেক্সিকোর মধ্যে এই যে প্রশাসনের কোনো লবিং থাকে কিনা। অবশেষে তারা একটা সুন্দর একটা সময় এসে তাদেরকে স্বপ্নের দেশে পার করে দেওয়া হয়। আর যখন পার করে দেওয়া হয় তখন আমেরিকান পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। এটাই স্বাভাবিক, সবসময় আপনি তো বর্ডার পার হলে আপনাকে পুলিশেরা ধরবেই, ধরে আপনাদের তাদেরকে তাদের শেল্টার বলে বা যেখানে রাখেন সেখানে আপনাকে নিয়ে যাবে, তারপরে আপনার প্রসেসিং হবে। তো তাকেও নিয়ে গেল, অনেক মানুষ সহ নিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন পুলিশের হেফাজতে থাকার পর তাদেরকে একটা ফাইন করা হয়। বিভিন্ন মানুষকে তাদের কাগজপাতি অনুযায়ী একটা ফাইন করে, কারণ আমেরিকার পুলিশও জানে যে তারা আমেরিকায় এসেছে, এটা তো সারাক্ষণে 24 আওয়ার 365 ডে মানুষ আসতেছে। ও সেভাবে নিয়ে যাওয়ার পরে সে ওখানে পুলিশের হেফাজতে বা জেল বা যেটাকে বলেন শেল্টার বলেন, সেখানে বেশ কিছুদিন সে ছিল। $20,000 বা $25,000 ফাইন করে অবশেষে তাকে স্বপ্নের দেশে ছেড়ে দেওয়া হয়। আর সে তারপরে নিউ ইয়র্কে এসে তার পরিচিত মানুষের মাধ্যমে আমেরিকায় এখন পর্যন্ত বসবাস করছে। সো এই আমেরিকান কাহিনীটা মাত্র কয়েক মিনিটে আমি তার মুখ থেকে যেটা শোনা সেটাই বিশ্লেষণ করলাম। কিন্তু যদি তার মুখ থেকে যারা আমেরিকা আসবে তারা যদি শুনতো তার এই করুণ কাহিনী, করুণ পরিস্থিতি, মরার বাচ্চা নিয়ে যুদ্ধ করে সেই এই স্বপ্নের দেশে এসেছে, আমার মনে হয় না কেউ এই পথে কখনো পা বাড়াতো। তো যাই হোক, আমার এই ভিডিওর মাধ্যমে আমি জাস্ট আলোচনা করলাম। এখন আপ টু ইউ গাইস, হোয়াট এভার ইউ ওয়ান্ট। বারবার সে আমেরিকান গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, এখন পর্যন্ত হয় নাই, বারবার তাকে ডিনাই করা হচ্ছে। তার পরিচিত অনেকেই অল্প সময়ের মধ্যেই অনেকেই পেয়েছে, ও বলেছে ও এখনো পায় নাই, বাট আশায় আছে। সবসময় সে লয়ার ধরে গ্রিন কার্ডের জন্য আশা আছে, হয়তো কোনোদিন পাবে। আর এই 9-10 বছরে সে এখনো দেশে যেতে পারেনি, কারণ যদি আপনার কাগজপাতি না থাকে, গ্রিন কার্ড না থাকে, আমেরিকা থেকে বাইরে কোনো দেশে যেতে পারবেন না। যদিও যেতে চান, সো আপনি আর কখনো ঘুরে আসতে পারবেন না। সো সে এইভাবেই আশায় আছে, আমেরিকায় কাজ করছে, জাস্ট বর্ডার আগে কিছু অ্যামাউন্টও পাচ্ছে, টাকা পয়সা যেটা ফ্যামিলিকে দিচ্ছে, বাট সে দেশে যেতে পারছে না। সো সে বলেছিল যে আমি সবাইকে বলবো যে এই পথে কেউ আমেরিকা এসো না, যদি আসতে চাও বিভিন্ন ওয়ে আছে, সেই ওয়েগুলো ইউজ করে আমেরিকায় চলে এসো। স্যার, আমি তার বিষয়গুলো নিয়ে আপনাদের মতো আলোচনা করলাম, হয়তো আপনারা উপকৃত হবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।